হ্যালো, গুড মর্নিং সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। তোমাদের ভূগোল বিষয়ে বিভিন্ন অধ্যায় সম্পর্কে আমরা দেখবে আলোচনা করছি। আজকেও আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা অংশ, নতুন একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করবার জন্য। তো তোমরা সবাই মনোযোগ সহকারে এই আলোচনাটা শোনো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে এবং আলোচনা করবার সময় যদি কারোর কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো আমি আজকের ক্লাস শুরু করবার আগে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করব। এমন কিছু বিষয় নয়, খুব সিম্পল কিছু জিনিস জিজ্ঞাসা করব। আমি তোমাদেরকে যেটা বারবার বলে থাকি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে ভূগোল বিষয়ে যা কিছু আমরা আলোচনা করি বা বই থেকে পড়ি সবটুকুই কিন্তু আমরা বাস্তব থেকে এর জ্ঞান উপলব্ধি করতে পারি, বাস্তব থেকে এর জ্ঞানও নিতে পারি আমরা। তো দেখো, আমরা আজকের যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব সেই অধ্যায় বলা হচ্ছে বাড়িমণ্ডল। অর্থাৎ বাড়ি মানে কি বলতো? বাড়ি মানে হচ্ছে জল। ভেরি গুড, খুব ভালো বলেছো। তাহলে জল নিয়ে আজকের আমাদের আলোচনা। তো কোথাকার জল নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা আলোচনার বিষয়বস্তু। কি কোন জল নিয়ে আলোচনা করব? আছে তো আমাদের বিভিন্ন রকমের জল। আচ্ছা বলো তো, আমাদের এই যে জলের ভান্ডার, সব থেকে বড় বৃহৎ জলের ভান্ডার আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ, তোমার বাড়ির বাইরের কথাই বলছি। পুকুরে। আচ্ছা বেশ, তারপরে নদী। আচ্ছা, পুকুরের থেকে আরো কোনো বড় জলাশয় হতে পারে, হ্রদ হতে পারে, নদী হতে পারে। আচ্ছা, এই নদী কোথায় গিয়ে মেশে বলো তো? ভেরি গুড, নদী মেশে গিয়ে হচ্ছে কোনো না কোনো সমুদ্রে গিয়ে। তাহলে তাহলে যদি এই সমুদ্রের বিভিন্ন প্রান্ত থেকে এসে নদীর মিলিত হয় এবং এই সমুদ্রে বিশাল অংশ যে জলরাশি, তাহলে সেই জলরাশি কি আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জল তো দেখতে পাওয়া যায় নাকি? তোমাদের কি মনে হয়? একদম ঠিক। তাহলে সব থেকে বেশি জলপ্রবাহ বা জলরাশি, জলের আধার আমরা কিন্তু এই সমুদ্রে দেখতে পাই, তাই না? তাহলে এই সমুদ্র, দেখো এই যখন তোমরা নিশ্চয় সবাই পৃথিবীর ম্যাপটা দেখেছো বা আমি দেখাচ্ছি, দেখো পৃথিবীর ম্যাপটা দেখো। পৃথিবীর ম্যাপের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু জলভাগ বিস্তৃত হয়ে রয়েছে, অর্থাৎ জলভাগের পরিমাণ বেশি। আমরা ছোটবেলায় শিখে এসেছি একটা কথা, যে আমাদের পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই না? তাহলে নিশ্চয়ই পৃথিবীতে জলের পরিমাণ, জলের প্রবাহ সবকিছু অনেক অত্যধিক বেশি, তাই তো? এটা আমরা জানি। তাহলে এই জল সম্পর্কেই আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তা শুরুতেই তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনবে এবং কারোর যদি কোথাও কোনো সমস্যা হয় সে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে আবার দ্বিতীয়বার করে বলে দেবো। তাহলে চলো আজকের আমরা নতুন একটা অংশ, নতুন একটা অধ্যায় আলোচনা শুরু করি। তার নাম কি হচ্ছে? তোমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ে 3য় অধ্যায়ের বাড়িমণ্ডল। এই বাড়িমণ্ডলের শুরুতেই যেটি রয়েছে সেটি হচ্ছে সমুদ্র স্রোত সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা, সেইটা জানবো। আচ্ছা বলো তো, আমি সমুদ্র স্রোতের কথা বাদ দিলাম। স্রোত যদি তোমাদেরকে বলা হয়, স্রোত আমরা কাকে বলবো? কোন জিনিসটাকে আমরা স্রোত বলবো? কোনো একটা অংশে জলের যদি একটা নির্দিষ্ট গতি লক্ষ্য করা যায়, একটা অংশ থেকে আর একটা অংশের দিকে যদি একমুখী জলের প্রবাহ লক্ষ্য করা যায়, সেটাকে আমরা স্রোত বলি, তাই তো? দেখবে যখন বর্ষাকালে হোক বা যে কোনো জায়গাতেই হোক, যখন জলটা
খুব জোরে অর্থাৎ একটু দ্রুত গতিতে যখন একটা স্থান থেকে আরেকটা স্থানে চলে যায়, তখন আমরা বলি না কি দ্রুত বেগে জল চলে যাচ্ছে, জলের স্রোতটা দেখো, জলের টানটা দেখো। তাই এগুলো হচ্ছে সাধারণ অর্থে বা সাধারণ জায়গার জলের স্রোত। সেইগুলোই আমরা শুনে থাকি, সেইগুলোই আমরা কিন্তু আলোচনা করে থাকি, সেইগুলোই আমরা বলে থাকি। ঠিক আছে? আচ্ছা বলো তো, তোমরা কোনোদিন কোনো সমুদ্র সৈকত অর্থাৎ কোনো বিচ শহরে কি তোমরা কোনোদিন কোথাও ঘুরতে গেছো? আচ্ছা, দেখবে এই বিভিন্ন বিচে গেলে বিভিন্ন যে সমুদ্র সৈকতগুলো রয়েছে, সেখানটায় যদি আমরা যাই, সেখানটায় কি দেখতে পাই বলো তো মূলত আমরা? হ্যাঁ, সেগুলো কিন্তু না, সেগুলো সমুদ্র স্রোত একদমই নয়। সমুদ্র স্রোতের গতি এতটাই কম যেটা আমরা খালি চোখে সেটা আমরা খুব সহজে তাকে অনুধাবন করতে পারবো না, সেটা আমরা সহজে বুঝতে পারবো না। সেটা বহিঃস্রোত রূপে বা অন্তঃস্রোত রূপে সমুদ্রের মধ্যে চলাফেরা করতে দেখা যায়। আর আমি যে অংশটা বলছি বিভিন্ন সৈকত শহরে যেগুলো দেখা যায়, সেটা কিন্তু হলো সমুদ্র তরঙ্গ। ঠিক আছে? এই সমুদ্র তরঙ্গ আর সমুদ্র স্রোতের মধ্যে কিন্তু পার্থক্য বিশেষ লক্ষ্য করা যায়। দেখো সমুদ্র তরঙ্গ সেটা কিন্তু জলের সেরকম ভাবে প্রবাহ লক্ষ্য করা যায় না, কিন্তু যে একটা জায়গার জল বারবার সেটা ঢেউ হিসাবে করে কোনো কোনো জায়গায় 2 মিটার 3 মিটার এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ হিসাবে যদি ভূমিকম্প হয়, সুনামি হয়, সেক্ষেত্রে কোনো কোনো জায়গার জল 5 মিটার 6 মিটার অবধি ওপরে উঠতে দেখা যায়, সেটা আলাদা বিষয়। ঠিক আছে? তাহলে আমরা এবার নির্দিষ্ট অংশ আলোচনা করতে শুরু করি। ঠিক আছে? প্রথমে সমুদ্র স্রোতের ধারণা কি, এই সমুদ্র স্রোতটা কি? ঠিক আছে, দেখো যদি ছবিগুলো তোমরা একটু দেখো, দেখো বায়ুর প্রবাহের ফলে যদি বায়ুর এবং একমুখী যদি প্রবাহ লক্ষ্য করা যায়, ঠিক আছে, তাহলে সেইটাই হচ্ছে সমুদ্র স্রোত। সেটা কিভাবে বলা হচ্ছে, যে সমুদ্রের যে পৃষ্ঠ জলরাশির অর্থাৎ ওপরে জলরাশি যে বিভিন্ন প্রাকৃতিক কারণে যদি এক স্থান থেকে অন্য কোনো স্থানের দিকে নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে 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 যে একটা ধীরে ধীরে যে এই যে একমুখী প্রবাহ লক্ষ্য করা যায়, সেই একমুখী প্রবাহকেই বলা হয় সমুদ্র স্রোত। ঠিক আছে? তো এই সমুদ্র স্রোত এটি সমুদ্র জলের সমুদ্রের বিশাল অঞ্চল জুড়ে কিন্তু নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট গতিবেগে এর অনুভূমিক প্রবাহ হিসেবে লক্ষ্য করা যায়। কারণ এটা জলের উপরিতলে, যদি জলের এরকম উপরিতল থাকে তাহলে এরকম ভাবে নির্দিষ্ট দিকে অনুভূমিক ভাবে একটা একমুখী জলের প্রবাহ লক্ষ্য করা যায়, সেটাকে বলা হচ্ছে সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোতের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে, অর্থাৎ আমরা কোন জিনিসগুলোর উপরে ভিত্তি করে এই নির্দিষ্ট জলপ্রবাহকে সমুদ্র স্রোত কেন আমরা বলছি, কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে আমরা এদেরকে চিহ্নিত করতে পারলাম, সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে প্রবাহ দিক। অর্থাৎ কি প্রবাহ? প্রথম যদি বৈশিষ্ট্য প্রবাহ দিক হয়, তাহলে এর সম্পর্কে যদি আমরা বলি, সেটা হচ্ছে এই সমুদ্র জলের স্রোত কিন্তু একটি নির্দিষ্ট দিকে একমুখী, অর্থাৎ এটা সবসময় একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে এবং যদি পার্শ্ববর্তী কোনো অঞ্চলে বিপরীত দিক থেকে কোনো স্রোত কিন্তু প্রবাহিত হতে দেখা যাবে না। এবং মৌসুমী স্রোত কি হয়, ঋতু অনুসারে কিন্তু বিপরীতমুখী হতে পারে। এটা হলো প্রবাহ দিক। প্রকৃতি কি রয়েছে? এই সমুদ্র স্রোত উষ্ণ বা পৃষ্ঠ বা বহিঃস্রোত, অর্থাৎ এর প্রকৃতি যদি আমরা আলোচনা করি, তাহলে এটা হচ্ছে দু রকম স্রোত লক্ষ্য করা যায়। একটা হচ্ছে উষ্ণ স্রোত, এই উষ্ণ স্রোতকে আবার পৃষ্ঠ স্রোত বলা হয়, আবার
বহিঃস্রোতও বলা হয়। দেখবে একদম সিম্পল উদাহরণ আমি তোমাদেরকে একটা দিচ্ছি। তোমরা পুকুরে কেউ স্নান করেছো তো, বা করো তো মাঝে মাঝে? আচ্ছা, দেখবে পুকুরে যখন তোমরা স্নান করতে যাও, আমি যে গ্রীষ্মকালের কথাই বলি বা যে কোনো সময়ের কথায়, জলের একদম উপরের যে পৃষ্ঠ বা জলের উপরের অংশ সেটা কেমন থাকে? আর যত তুমি জলের একটু গভীরতার দিকে যাবে, অর্থাৎ জলের নিচের দিকে তুমি যদি যাও, তার উষ্ণতা কেমন থাকে? একদম ঠিক, যে যত জলের উপরে থাকে, একদম জলের উপরের অংশ কিন্তু একদম একটু উষ্ণতার পরিমাণ বেশি থাকে, তাপমাত্রা বেশি থাকে। যত আমরা জলতলের উপরের অংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবো, তত কিন্তু এই জলের উষ্ণতার পরিমাণ বাড়তে থাকবে, তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। ঠিক আছে? তো এরকম ভাবে সমুদ্র স্রোতেও মানে সমুদ্রে এখানেও কিন্তু একই রকম ভাবে লক্ষ্য করা যায়। তো এটাকে যদি আহ, উষ্ণ যে অংশ, উষ্ণ যে স্রোত, সেই স্রোতকে আমরা পৃষ্ঠ অর্থাৎ পিঠ একদম উপরের দিকের অংশ পৃষ্ঠ প্রবাহ, বা বহিঃস্রোত অর্থাৎ বাইরের দিকে স্রোত, বাইরের দিকে স্রোত, বাইরে, ভেতরে ঢুকতে হচ্ছে না, বহিঃস্রোত বলছি আমরা। ঠিক আছে? আর শীতল স্রোত, এই শীতল স্রোতকে আমরা গভীর স্রোত বা অন্তঃস্রোত এই রূপে কিন্তু চিহ্নিত করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই যে সমুদ্র স্রোতের, যেটা আমরা যে দুটি স্রোতের নাম বললাম, কি কি নাম বললাম? উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোত। এই উষ্ণ সমুদ্র স্রোত অর্থাৎ যেটাকে আমরা আর কি কি নামে বলেছি? পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত। তো যদি বহিঃস্রোত বা পৃষ্ঠস্রোত এর পরিমাণ কত? মাত্র 10%। কারণ দেখবে পুকুরে যদি আমরা নামি, খুব বেশি হলে 1 থেকে 1.5 ফুট বা 1 ফুট মতো অংশই কিন্তু আমরা এই গরম জলের স্তরটা পাবো। তারপরে যত আমরা নিচের দিকে নামতে থাকবো, তত কিন্তু শীতল জলের স্তর পাবো। তাহলে একটা জলাশয় বা একটা পুকুরে, সেখানে কিন্তু শীতল জলের পরিমাণ অনেকটাই বেশি হয়। একই রকম ভাবে যদি এটা আমরা সমুদ্রের সঙ্গে তুলনা করি, তাহলে কি হয়? তাহলে এই সমুদ্রের কিন্তু যত গভীরের দিকে যাওয়া যায়, আর সমুদ্র তো পুকুরের মতো এত কম গভীরতা অঞ্চল নয়, বিশাল অঞ্চল, এবং তার গভীরতাও অনেকটাই বেশি। তোমরা ইতিমধ্যে শর্ট প্রশ্নে জেনেছো বিভিন্ন জায়গায় যে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, যা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি গভীরতা, এর বেশি অনেকটাই। তাহলে এর গভীরতা, সমুদ্রের গভীরতা অনেকটাই বেশি। তো যত গভীর হবে তত কি হবে? শীতল জলের পরিমাণ বা শীতল স্রোত বা অন্তঃস্রোতের পরিমাণ বেশি হবে। সেই জন্যই দেখো একদম পার্সেন্টেজটা দেখো কতটা ডিফারেন্স করছে। উষ্ণ স্রোত কতটা পরিমাণ লক্ষ্য করা যায়? মাত্র 10%। আর শীতল স্রোত কতটা লক্ষ্য করা যায়? 90%। অর্থাৎ অন্তঃস্রোত, অর্থাৎ যেটা সমুদ্রপৃষ্ঠের ভিতরের দিকে লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে অন্তঃস্রোত। তাই তো? তাহলে সমুদ্র স্রোতের কটা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম? দুটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। সেগুলো কি কি? একটা হচ্ছে প্রবাহের দিক, প্রবাহ দিক। 2 নম্বর কি? প্রকৃতি। তাই তো? সবাই বুঝতে পেরেছো এখানটাতে? ভেরি গুড। আচ্ছা, পরবর্তী অংশে আমরা আরো 3টি বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। কিসের বৈশিষ্ট্য বলছি এগুলো আমরা? সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য। তাহলে যদি গতিবেগ, সমুদ্র স্রোতের গতিবেগ কত, এর গতিবেগ? তাহলে এই যে স্রোত যদি বায়ু প্রবাহ দ্বারা যদি প্রবাহিত হয় বা হতে দেখা যায়, সেক্ষেত্রে এর বায়ু শক্তির মাত্র 2 থেকে 4%ই কিন্তু এই সমুদ্রের জলের ওপর দিয়ে ঘর্ষণের মাধ্যমে স্রোত সৃষ্টি করে। অর্থাৎ যে বায়ু, সেই বায়ু খুব কমটাই এই সমুদ্রের জলরাশিকে প্রবাহিত করতে পারে। সেই জন্য
সমুদ্র স্রোতের গতিবেগ খুবই কম, এবং আমরা প্রথমেই জেনেছি একমুখী ধীর একটা জলপ্রবাহ, সেটাকেই সমুদ্র স্রোত বলা হয়। তো কত ধীর? এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার। কত তাহলে সমুদ্র স্রোতের গতিবেগ? সমুদ্র স্রোতের গতিবেগ হচ্ছে 5 থেকে 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্ট গতিবেগ সম্পর্কে আমরা জানলাম। 4 নম্বর হচ্ছে দিক বিক্ষেপ, অর্থাৎ দেখো আমি এতক্ষণ যে সমুদ্র স্রোতের বিভিন্ন অংশগুলো তোমাদেরকে দেখিয়েছি ম্যাপের মধ্যে, দেখো এই সমুদ্র স্রোতগুলো নির্দিষ্ট জায়গায় গিয়ে স্থলভাগের কাছে গিয়ে, স্থলভাগে তো প্রবেশ করতে পারবে না, তো স্বাভাবিকভাবে বেঁকে যাচ্ছে। কোন দিকে বেঁকে যাচ্ছে? বায়ু যেমন ঠিক ফ্রেলের সূত্র অনুসারে এবং কোরিওলিস বলের প্রভাবে বেঁকে যেত, কোন দিকে বেঁকে যেত বলো তো, তোমরা মনে আছে? বলো তো, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যেতে পারে, তাই না? আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এইরকম ভাবে সারা বছর নির্দিষ্ট পথে নিয়মিত যদি প্রবাহিত হয় এবং সেই প্রবাহে যদি কোনো ছেদ না থাকে, তাহলে সেরকম ভাবেই কিন্তু এই সমুদ্র স্রোত প্রবাহিত হয়। অর্থাৎ এই যে একটা স্রোত প্রবাহিত হচ্ছে, বা এই যে স্রোতটা বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হচ্ছে, দেখো এই সমুদ্র স্রোতের মাঝখানে কিন্তু কোনো রকম ছেদ লক্ষ্য করা যাচ্ছে না, এক টানা প্রবাহিত হচ্ছে। কোনো রকম প্রাকৃতিক শক্তি বা কোনো রকম সমুদ্রের অন্যরকম শক্তি দ্বারা এটা কিন্তু কোনোভাবেই তার মানে মাঝখানে তার ছেদ হচ্ছে না, অর্থাৎ যে প্রবাহের যে গতিবেগ সেটা কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে দিক বিক্ষেপটা বোঝা গেল। আমরা যেমন বায়ুর গতিবেগ যখন পড়েছিলাম অংশ বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে ঠিক যেমন আমরা পড়েছিলাম কি ফ্রেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, একই রকম ভাবে সমুদ্র স্রোতও কিন্তু ঠিক সেরকম ভাবেই প্রবাহিত হতে দেখা যায়। বোঝা গেল? তাহলে কটা বৈশিষ্ট্য হলো? 4টে। এবার লাস্ট একটা বৈশিষ্ট্য রয়েছে, তার নাম হচ্ছে গায়র। কি এই গায়রটা কি? এই গায়রটা নতুন একটা শব্দ, কিন্তু এটা কিছুই নয়, এটাকে যার বাংলা অর্থ যদি আমরা করি স্রোতের কুণ্ডলী। দেখবে যদি কোথাও জল খুব জোরে যায়, একটা স্রোত একটা কুণ্ডলী আকারে ঘুরতে থাকে না এরকম ভাবে, সেই অংশটাকে সমুদ্রে গায়র নামে পরিচিত করা হয়। তাহলে মহাসাগরগুলি দেখো এই একটা গায়র, এই যে দেখো এখানটায় উষ্ণ স্রোত আর শীতল স্রোত একটা চক্রাকারে বা কুণ্ডলী আকারে এখানে প্রবাহিত হতে দেখা যাচ্ছে। বা সাউথ আটলান্টিকে এখানেও দেখো উষ্ণ স্রোত এবং শীতল স্রোত একটা যেন চক্রাকারে প্রবাহিত লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই মহাসাগরগুলির উপক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন স্রোত মানে এই স্রোতগুলোর কথাই বলা হচ্ছে, চক্রাকারে আবর্তিত হয়ে স্রোতের কুণ্ডলী বা গায়র সৃষ্টি হয়। এই চক্রাকারে স্রোতের কুণ্ডলী লক্ষ্য করা যাচ্ছে, এগুলোকে আমরা কি বলছি? গায়র বলছি। ঠিক আছে, তাহলে আমাকে বলো আমরা কি কি বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। একদম প্রথমেই যে বৈশিষ্ট্য ছিল সেটা কি ছিল বলো? তাহলে 1 নম্বর আমরা আলোচনা করলাম প্রবাহ দিক, অর্থাৎ একমুখী বা বহুমুখী, সেটা আমরা বললাম একমুখী প্রবাহ। 2 নম্বর হচ্ছে প্রকৃতি, তাই তো, যে কটি স্রোত আমরা লক্ষ্য করতে পারি। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে গতিবেগ, কত কিলোমিটার বেগে প্রবাহিত হতে দেখা যায়। 4 নম্বর হচ্ছে দিক বিক্ষেপ, তাই তো। 5 নম্বর হচ্ছে গায়র। তাহলে এই সমুদ্র স্রোতের এই 5টি বৈশিষ্ট্য কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে সমুদ্র স্রোত
কাকে বলে এবং তার বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে কিন্তু এই চিত্র সহকারে তোমাদের এই সমুদ্র স্রোতের 5টি বৈশিষ্ট্য খুব সুন্দরভাবে আলোচনা করতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, এবার আমরা জানবো সমুদ্র তরঙ্গ সম্পর্কে। তো সমুদ্র তরঙ্গ আমরা সবাই দেখেছি, এবং এই সমুদ্র তরঙ্গ যদি আমরা সমুদ্রে নাও যাই, দেখবে নদীতেও কিন্তু অনেক সময়, বিশেষ করে গ্রীষ্মকালে যদি নদী পারাপার হয়, নদী পারাপার করার সময় এই নদীর জল কিন্তু এরকম ঢেউ আকারে লক্ষ্য করা যায়। এটাকে নদী তরঙ্গ বলবো, আর সমুদ্র হলে সমুদ্র তরঙ্গ বলবো। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা একটা একক সম্পর্কে জানবো। কি একক সেটা? সেটা হচ্ছে ভাদ্রুপ বা সেভিয়ার ড্রপ একক। কি এককটা? যেটাকে শর্ট ফর্মে এসভি বলা হচ্ছে। তাহলে এই সেভিয়ার ড্রপ দ্বারা সমুদ্র স্রোতের জলের আয়তন পরিমাপ করা হয়। ঠিক আছে? এই সমুদ্র স্রোতের জলের আয়তন পরিমাপ করা হয়, অর্থাৎ এক ভাদ্রুপ সমান সমান 10 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড জল, এটা আমরা আয়তনে পরিমাপ করতে পারি। তাহলে এক ভাদ্রুপ সমান সমান কত? 10 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড জল। আর পৃথিবীর অপর নাম কি? জলগ্রহ। এটা আমরা জানি, জলগ্রহ বা নীলগ্রহ আমরা বলে থাকি। যেহেতু, কেন নীলগ্রহ বলা হয় জানো? নীলগ্রহ বলা হয় এই জন্যই, মহাকাশ থেকে পৃথিবীকে যদি দেখা যায় এই জলের জন্যই, তাহলে এটাকে কিন্তু সম্পূর্ণ মনে হয় যে নীল একটা গ্রহ। ঠিক আছে? আচ্ছা, সমুদ্র তরঙ্গ কি? এই সমুদ্র তরঙ্গ, তাহলে এটাও কিন্তু সমুদ্র তরঙ্গ, এটাও কিন্তু বায়ু প্রবাহের ফলেই সমুদ্রের জলরাশি একই স্থানে উল্লম্বভাবে ওঠানামা করে। স্রোতের সময় আমরা কি পড়লাম? অনুভূমিকভাবে প্রবাহিত হয়, এরকম ভাবে যাচ্ছে। আর সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে সেটা আমরা কি দেখছি? সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে দেখছি সেটা আমরা উল্লম্বভাবে প্রবাহিত হতে দেখা যাচ্ছে। ঠিক আছে? এবং এই বায়ুর গতিবেগ যত বৃদ্ধি পায়, এই সমুদ্র তরঙ্গের গতিবেগও কিন্তু ততটাই বৃদ্ধি পায়, অনেকটাই বৃদ্ধি পায়। ঠিক আছে? দেখবে যখন এই যে দীঘাতে বা পুরীতে যখন কোনো ঝড় বৃষ্টি, যে যদি কোনো নিম্নচাপ দেখা যায় এবং বায়ু একটা নির্দিষ্ট গতিবেগে প্রবাহিত হয়, তখন বলা হয় এই সমুদ্র উপকূল অঞ্চল থেকে সবাইকে, মানে বসবাসকারী মানুষকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। কারণ যদি এই সমুদ্রের ঢেউ যদি বায়ুর গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে অতিরিক্ত বেগে প্রবাহিত হয়, তাহলে সমুদ্র তরঙ্গের আঘাতে কিন্তু বাঁধ ভেঙে যায় অনেক সময় এবং উপকূল অঞ্চলে জল ঢুকে পড়ে। ঠিক আছে? তাহলে কি বলা হচ্ছে? যে বায়ু প্রবাহের ফলেই সমুদ্রের উপরিভাগের যে জল, সেটা একই স্থানে অবস্থান করছে। অবস্থান করার ফলে উল্লম্বভাবে ছন্দবদ্ধ ওঠানামা করলে তাকে সমুদ্র তরঙ্গ বলা হয়। ঠিক আছে? এই সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কি হয়? এই তরঙ্গে সমুদ্র জল অনুভূমিকভাবে স্থানান্তরিত হয় না। ঠিক আছে? এই জল অনুভূমিকভাবে স্থানান্তরিত হয় না, কারণ এই জলের যে অবস্থান, এটা কিন্তু সেরকম তার পরিবর্তন হয় না। ঠিক আছে? একই জায়গার জল এরকম পরপর ঢেউ হিসাবে চলে যাচ্ছে, পরপর পরের জলের সাথে ঢেউটা চলে যায়। তাহলে একই স্থানে আবদ্ধ থেকে সাধারণত 1 থেকে 1.5 মিটার ওপর নিচে আলোড়ন হতে দেখা যায়। ঠিক আছে? তরঙ্গের মধ্যে জলকণা বৃত্তাকার কক্ষপথে ওঠানামা করে। দেখো, এই যে আমি অনেক রকম ঢেউ দেখিয়েছি, এই যে আসছে তরঙ্গের মধ্যে বৃত্তাকার, এরকম ভাবে ঢেউটা এত দূর ওপরে উঠে কিরকম ভাবে পড়ে, এরকম ঢেউ দেখা যায়, এরকম ঢেউ সাধারণত এরকম ঢেউ দেখা যায়। আমি যেটা ছবি দেখিয়েছি, সাধারণ এরকম ঢেউ দেখা যাচ্ছে। ঠিক আছে? উপকূল ভাগে এই ঢেউ যদি আছড়ে পড়ে, তাহলে কিন্তু ভূমিরূপের পরিবর্তন লক্ষ্য করা যায়। কারণ ঢেউয়ের ফলে
উপকূল অঞ্চলে যেমন ক্ষয় হয়, আর যদি ঢেউয়ের মানে গতিবেগ কম থাকে তাহলে কিন্তু সঞ্চয় কার্য লক্ষ্য করা যায় এই অংশে। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ তো আমরা সমুদ্র তরঙ্গ এক্ষুনি জানলাম, আর সমুদ্র স্রোত সম্পর্কেও জেনেছি। এবার আমরা জেনে নেব এই সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের মধ্যে কি কি পার্থক্য লক্ষ্য করা যায়। কি কি পার্থক্য লক্ষ্য করা যায়, এবং যদি তোমাদের কাছে বৈশিষ্ট্যও জানতে বলা হয় তাহলে এই নির্দিষ্ট পয়েন্টগুলোকে তোমরা মেনশন করে সমুদ্র স্রোতের যেমন বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো, তখন শুধু সমুদ্র তরঙ্গ আর থাকবে না এখানটাতে। আর যদি সমুদ্র তরঙ্গের বৈশিষ্ট্য বলতে বলা হয় তাহলে এই নির্দিষ্ট পয়েন্টগুলো মেনশন করে তোমরা কিন্তু বৈশিষ্ট্য উল্লেখ করতে পারবে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য বা প্রকৃতি অনুসারে যেটা আমরা পার্থক্য নির্ণয় করতে পারি সেটা কি কি রয়েছে। প্রথম হচ্ছে প্রকৃতি। কি প্রকৃতি? এটি সমুদ্র তরঙ্গের কথা বলা হচ্ছে, এটি সমুদ্র পৃষ্ঠের বা জলপৃষ্ঠের ছন্দবদ্ধ উপর নিচ আলোড়ন, অর্থাৎ উল্লম্ব ভাবে এর আলোড়নকে দেখা যায়, সেটাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে? আর সমুদ্র স্রোত কেমন? সমুদ্র জলরাশির অনুভূমিক সম্মুখ প্রবাহ। তাহলে অনুভূমিক অর্থাৎ সামনের দিকে প্রবাহ হতে দেখা যায়। স্থান পরিবর্তন। সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে জলরাশির কোনো স্থান পরিবর্তন হয় না। ঠিক আছে? জলরাশির কিন্তু কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? কিন্তু আমরা যদি সমুদ্র স্রোতের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু সর্বদা এই জলরাশি নির্দিষ্ট দিকে কিন্তু স্থান পরিবর্তন করতে পারে বা পরিবর্তন করে, এবং একই স্থানে আবদ্ধ থেকে উল্লম্বভাবে ওঠানামা করে এই সমুদ্র তরঙ্গ। তাই এটি হচ্ছে স্থানিক, অর্থাৎ নির্দিষ্ট স্থানে। তবে তরঙ্গের অবয়ব অর্থাৎ যে তরঙ্গ, দেখে ঢেউ কিন্তু এরকম ভাবে এগিয়ে চলে, তরঙ্গের অবয়বটা এগিয়ে চলে। জলের কিন্তু সে নির্দিষ্ট জায়গাতেই থাকে, তরঙ্গটা কিন্তু এগিয়ে যায়। আর এই যে সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি হয়, এটা একটা স্থানে আবদ্ধ থাকে না, এটা নির্দিষ্ট একটা দিকে অগ্রগতি করে এবং সুনির্দিষ্ট পথে জলরাশি কিন্তু চলাচল করতে পারে বা চলাচল করে। ঠিক আছে? নিয়ন্ত্রক কি কি রয়েছে এই সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে? কি কি নিয়ন্ত্রক রয়েছে? বায়ুপ্রবাহ, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এইগুলো সমুদ্র তরঙ্গের উৎপত্তি ঘটায়। বায়ুর যত গতি বাড়ে সমুদ্র তরঙ্গের উৎপত্তি তত দ্রুত বেগে উপকূল অঞ্চলে আছড়ে পড়ে। তোমরা সেটা বিভিন্ন যেটা নিম্নচাপের ক্ষেত্রে দেখেছো, বা যদি বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় তখন দেখবে সমুদ্র উপকূল অঞ্চলের ঢেউ অনেক জোরে জোরে গিয়ে কিন্তু আছড়ে পড়ে। এবং সমুদ্রের নিচে বা কোথাও যদি ভূমিকম্প হয় সেক্ষেত্রেও কিন্তু যে ভূমিকম্পের মাত্রা যত বেশি হয় এই সমুদ্র তরঙ্গের মাত্রাও কিন্তু বেড়ে যায়, অগ্ন্যুৎপাতের ফলেও হয়। আর সমুদ্রের উন্মুক্ততা, জলের গভীরতা এই তরঙ্গকে কিন্তু নিয়ন্ত্রণ করে। জলের গভীরতার ক্ষেত্রেও এই সমুদ্র তরঙ্গ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ভূমিকা পালন করে। আর সমুদ্র স্রোত, নিয়ত বায়ুপ্রবাহ, জলের উষ্ণতা, লবণতা এবং ভূখণ্ডের অবস্থান, এইগুলো কিন্তু সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটায়। তাহলে জলের উষ্ণতা, লবণতা, ভূখণ্ডের অবস্থান আর রয়েছে নিয়ত বায়ুপ্রবাহ, এইগুলোই কিন্তু সমুদ্র স্রোতের উৎপত্তি ঘটাতে সাহায্য করে। আর সমুদ্র তরঙ্গ সেটা কিন্তু মানে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? একদম ঠিক, বায়ুপ্রবাহ, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। ঠিক আছে? সমুদ্র তরঙ্গের জলরাশি উপকূল রেখার সঙ্গে প্রায় সমকোণে এসে উপস্থিত হয় এবং তটভূমিতে আছড়ে পড়ে, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় আছড়ে পড়ছে ওই উপকূল ভূমিতেই। আর স্রোত কি হচ্ছে? উপকূল রেখার সঙ্গে অনুভূমিকভাবে বয়ে চলে যায়, তটভূমিতে আছড়ে কিন্তু পড়ে না, অর্থাৎ
একদম শান্ত ছেলের মতো, শান্ত ছেলেমেয়ের মতো একদম সামনের দিকে এগিয়ে চলে যায়, কোথাও সেরকম ভাবে সে আছড়ে পড়ে না। সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয় কাজে তরঙ্গের গুরুত্ব কিন্তু সর্বাধিক, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। যদি সমুদ্র তরঙ্গের গতিবেগ বেশি হয় তাহলে সামুদ্রিক ক্ষয় হবে, যদি কম হয় তাহলে সঞ্চয় কাজ হবে। আর সামুদ্রিক বহন কাজে এই সমুদ্র স্রোতের গুরুত্ব সর্বাধিক। অর্থাৎ কোনো কিছু যদি বহন করে নিয়ে যেতে বলা হয় একটা স্থান থেকে সেই উষ্ণ স্রোতের মধ্যে বা শীতল স্রোতের মধ্যে, সে নির্দিষ্ট অংশ কিন্তু সেই স্রোতের মধ্যে দিয়ে কিন্তু বয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এই সমুদ্র তরঙ্গ প্রভাব কি করছে? উপকূলীয় জলবায়ুকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। এই সমুদ্র তরঙ্গ উপকূল অঞ্চলের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের জলবায়ুকে কিন্তু প্রভাবিত করতে পারে না। কিন্তু সমুদ্র স্রোত যদি কোথাও কোনো অঞ্চলে সমুদ্র উষ্ণ স্রোত হয় তাহলে সেই অঞ্চলের জলবায়ুকে কিন্তু উষ্ণতা বাড়িয়ে দেয়, তাপমাত্রা বাড়িয়ে দেয়। আবার শীতল স্রোত যদি যায় কোনো উষ্ণ অঞ্চলের উপর দিয়ে যদি প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই শীতল অঞ্চলের মানে উষ্ণ অঞ্চলে থাকে, শীতল স্রোত প্রবাহিত হলে শীতলতার মাত্রা কিন্তু সেখানটায় লক্ষ্য করা যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ওই উপকূলীয় জলবায়ুকে ব্যাপকভাবে প্রভাবিত করে বা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই 6টি বৈশিষ্ট্য বা 6টি কারণ এই সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতকে কিন্তু নির্দিষ্টভাবে পার্থক্য লক্ষ্য করা যায়। এই পর্যন্ত বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এই সমুদ্র স্রোতের প্রকারভেদ সম্পর্কে জানব। কি সেগুলো? জলের উষ্ণতার ভিত্তিতে এই সমুদ্র স্রোত হচ্ছে দুই প্রকার। আমরা যখন প্রকৃতি সম্পর্কে বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু আমরা বলেছিলাম এই সমুদ্র স্রোত দুই প্রকার। কি কি বলেছিলাম? উষ্ণ স্রোত আর শীতল স্রোত। ভেরি গুড। উষ্ণ স্রোতটা ঠিক কেমন? এটা হচ্ছে, দেখো এখানটাতে ম্যাপের মধ্যে এই লাল রং দিয়ে চিহ্নিত করা অংশগুলোই কিন্তু হচ্ছে উষ্ণ স্রোত, আর নীল রং দিয়ে চিহ্নিত করা বা তীর চিহ্ন দেওয়া অংশগুলোই হচ্ছে শীতল স্রোত। ঠিক আছে, তা উষ্ণ স্রোত সম্পর্কে আগে আমরা একটু আলোচনা করে নিই। ক্রান্তীয় সমুদ্রের গরম ও হালকা জলরাশি, তাহলে জল যখন গরম থাকে তখন সেটা হালকাই থাকে, হালকা জলরাশি হয়ে যায়। এই সমুদ্রের উপরিভাগ দিয়ে, অর্থাৎ একদম সমুদ্রের উপরের অংশ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে, আমরা কি পড়েছিলাম? পৃষ্ঠ প্রবাহ এবং বহিঃস্রোত এর অপর নাম, তাই তো? দিয়ে কোথায় কোন দিকে যাচ্ছে? মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, একে উষ্ণ স্রোত বলা হয়। দেখো এই যে লাল রঙের যে অংশগুলো, দেখো সব মেরু অঞ্চলের দিকে চলে যাচ্ছে, মেরু অঞ্চলের দিকে। এখানে কুরেশীয় স্রোত যাচ্ছে, এই মেরু অঞ্চলের দিকে যাচ্ছে, এ আবার নিচের দিকের অঞ্চলের দিকে যাচ্ছে, এইভাবে মেরু অঞ্চলের দিকে যাচ্ছে। তাহলে উষ্ণ স্রোতের গতিপথ কোন দিকে থাকে? মেরু অঞ্চলের দিকে উষ্ণ স্রোতের গতিবেগ লক্ষ্য করা যায় বা প্রবাহিত দিকটা। ঠিক আছে, এটা কতটা অংশ জুড়ে স্রোতটা দেখা যায়? এগুলি সমুদ্রের প্রায় 100 থেকে 200 মিটার গভীরে প্রবাহিত হয়। তাহলে একটা সমুদ্রের 100 থেকে 200 মিটার মানে কিছুই নয়, সেটা খুব সামান্য একটা অংশ। তাই এগুলোকে কি বলা হচ্ছে? বহিঃস্রোত। আমরা তো উষ্ণ স্রোত, কেন বহিঃস্রোত বলা হয় উষ্ণ স্রোতকে? তো তুমি যদি বলো যে সমুদ্রের খুব মাত্র 100 থেকে 200 মিটার গভীরতার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাই একে বহিঃস্রোত বলা হয়। ঠিক আছে, এই সমুদ্র স্রোতের 10% হলো উষ্ণ স্রোত। কত শতাংশ? মাত্র 10% হলো এই উষ্ণ স্রোত। তাহলে দেখো আমরা এখানে অনেকগুলো উষ্ণ স্রোত দেখতে পাচ্ছি। এখানে উদাহরণ হিসাবে উপসাগরীয় স্রোত, অর্থাৎ এই গালফ স্ট্রিমের কথা বলা হয়েছে, এটা একটা উষ্ণ স্রোত। কুরেশীয় একটা উষ্ণ স্রোত, মোজাম্বিক স্রোত। ঠিক আছে,
এই যে ব্রাজিলিয়ান স্রোত, এগুলো সব কিন্তু উষ্ণ স্রোত। ঠিক আছে, তো উষ্ণ স্রোত সম্পর্কে বুঝতে পারলে কত গভীরতায় এর চলাফেরা করে? 100 থেকে 200 মিটার গভীরতায়। উদাহরণ কি? উপসাগরীয় স্রোত। ভেরি গুড। এরপরে শীতল স্রোত। এই শীতল স্রোত সম্পর্কে আমরা এবার জানবো। তাহলে উষ্ণ স্রোত যদি একদম সমুদ্রের পৃষ্ঠ প্রবাহ রূপে লক্ষ্য করা যায় বা দেখা যায়, আর শীতল স্রোত যেটা অন্তঃস্রোত, অন্তঃপ্রবাহ রূপে লক্ষ্য করা যাবে, তাহলে সমুদ্রের বেশি গভীরতায় লক্ষ্য করা যাবে, তাই তো? অর্থাৎ 200 মিটার পর্যন্ত যদি উষ্ণ স্রোতের অবস্থান লক্ষ্য করা যায়, তার পরবর্তী অংশ থেকেই শীতল স্রোত আমরা লক্ষ্য করতে পারা যাবে। ঠিক আছে, তাহলে মেরু সমুদ্রের ঠান্ডা ও ভারী জলরাশি, ঠান্ডা হলে সেটা ভারী হচ্ছে, ভারী জলরাশি, এই ভারী জলরাশি যখন অন্তঃপ্রবাহ রূপে উষ্ণ মণ্ডলের দিকে প্রবাহিত হবে, তাহলে উষ্ণ স্রোত তার প্রবাহের দিক ছিল মেরু প্রবাহের দিকে, শীতল অঞ্চলের দিকে, আর শীতল স্রোত তার প্রবাহের দিক হচ্ছে উষ্ণ মণ্ডলের দিকে, অর্থাৎ নিরক্ষীয় মণ্ডলের দিকে। সেই স্রোতকে বলা হচ্ছে শীতল স্রোত। ঠিক আছে, আচ্ছা, কত মিটার গভীরতায় লক্ষ্য করা যাচ্ছে? 200 থেকে 1000 মিটার গভীরতায় এই অতি ধীর গতিতে প্রবাহিত হয়, তাই এই স্রোতকে গভীর স্রোত বলা হয়। এবং এই স্রোতের গতিপথে বা গতি প্রবাহে অনেক হিমশৈল থাকে, কারণ ঠান্ডা স্রোত, সেখানে বরফগুলো জমে থাকে এই স্রোতের অংশে বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, মোট সমুদ্র স্রোতের 90% হলো এই শীতল স্রোত। ঠিক আছে, যথা বেরিং স্রোত। আচ্ছা, এইটা হচ্ছে শীতল স্রোত, এই যেটা হচ্ছে এটা হচ্ছে বেরিং স্রোত। আরো অনেক রকম শীতল স্রোত দেখো এই ম্যাপের মধ্যে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, হিমপ্রাচীর কাকে বলা হয়? এই নির্দিষ্ট হিমপ্রাচীর উষ্ণ স্রোত ও শীতল সমুদ্র স্রোত সমুদ্রের যে স্থানে মিলিত হয়, অর্থাৎ দুটো স্রোত দেখালে, এইটা উষ্ণ স্রোত, এটা সমুদ্র স্রোত, এসে দুটো যদি মিলিত হয়, ঠিক আছে, বা একই অঞ্চলে দেখা যায়, তখন সেখানটায় উষ্ণ স্রোত নীল জল রূপে, আর শীতল স্রোত সবুজ জল, এটা সুস্পষ্ট সীমারেখা, অর্থাৎ শীতল আর উষ্ণ, এটা সুস্পষ্ট সীমারেখা লক্ষ্য করা যায়, তাকে সেটাকে হিমপ্রাচীরও বলা ওঠে, বা এখানে হিমপ্রাচীর গড়ে উঠতে দেখা যায়। ঠিক আছে, দেখো ছবিতে দেখো, একদিকে নীল জল এবং একদিকে একটু সবুজ জলের অংশ রয়েছে। এইভাবেই কিন্তু উষ্ণ স্রোত এবং শীতল স্রোত এরকম ভাবে পাশাপাশি অবস্থান করতে দেখা যায়, এবং এটা কম অঞ্চলেই লক্ষ্য করা যায়। উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মধ্যে কি কি পার্থক্য রয়েছে? উষ্ণ স্রোতের উৎপন্ন অঞ্চল ক্রান্তীয় এবং উপক্রান্তীয় সমুদ্র অঞ্চলে, শীতল স্রোত মেরু এবং উপমেরু সমুদ্র অঞ্চলে। ঠিক আছে, মেরু অঞ্চল, উপমেরু অঞ্চলের ক্রান্তীয় আর উপক্রান্তীয়। উষ্ণ স্রোত বহিঃস্রোত বা পৃষ্ঠপ্রবাহ রূপে মেরুর দিকে বয়ে যায়, আর শীতল স্রোত অন্তঃস্রোত রূপে নিরক্ষরেখার দিকে বয়ে যায়। ঠিক তার উল্টোটাই হচ্ছে প্রভাব। এটি প্রবাহিত অঞ্চলের উষ্ণতা বাড়ায়, কোনটা? উষ্ণ স্রোত। আর শীতল উপকূলকে বরফ মুক্ত করে, কোনো একটা অঞ্চল যদি বরফে জমে রয়েছে উপকূল অঞ্চল, এই উষ্ণ স্রোত গিয়ে কিন্তু সেই অঞ্চলে বরফগুলোকে গলিয়ে বরফ মুক্ত করে, এবং হিমশৈল গলিয়ে মগ্ন চড়া সৃষ্টি করে। এই মগ্ন চড়াটা কি? দেখা গেল কোনো একটা যে হিমবাহের বিভিন্ন বড় বড় বা হিমশৈল যেগুলো দেখা যায়, তার মধ্যে তো শুধুমাত্র বরফ থাকে না, বিভিন্ন রকম পাথর কুচি খণ্ড বিভিন্ন অংশ সেখানে লক্ষ্য করা যায়। সেটা যখন এই উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে, সেখানে গলে যায়, গলে গিয়ে নির্দিষ্ট অংশে দীর্ঘদিন ধরে ওই পলি বালিগুলো সেখানে জমতে থাকে, জমে গিয়ে একটা চড়া সৃষ্টি, যেটাকে মগ্ন চড়া বলা হয়। আর এই শীতল স্রোত প্রবাহিত অঞ্চলের উষ্ণতা কমায়, অর্থাৎ যে অঞ্চলের উপর দিয়ে যায় তার উষ্ণতা আরো কমিয়ে দেয়,
এবং শীতল অঞ্চলে বন্দরকে বরফাবৃত করে। যে বন্দরগুলো থাকে সেখানে এই স্রোত যদি প্রবাহিত হয় তাহলে বরফ হয়ে যায় এবং হিমশৈল ভেসে আসে। ঠিক আছে? পরিমাণ, মোট সমুদ্র স্রোতের 10% হচ্ছে উষ্ণ স্রোত, আর মোট সমুদ্র স্রোতের সিংহভাগ 90% হলো শীতল স্রোত। তাহলে উষ্ণ স্রোত শীতল স্রোতের পার্থক্য বোঝা গেল। এখানেও যদি তোমাদের বৈশিষ্ট্য জানতে বলা হয়, এই 4টি বৈশিষ্ট্য তোমরা কিন্তু পার্থক্য অনুযায়ী লিখতে পারবে এবং বলতেও পারবে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আমরা যে প্রশ্নগুলো আলোচনা করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা তার উত্তর দিয়েছো, তোমরা বলেছো, সেই প্রশ্নগুলো আমি নির্দিষ্ট অংশে আবার এক জায়গাতে করে তোমাদের দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা সবাই বাড়ি থেকে একটু ভালো করে টেক্সট বইটা দেখে আসো এই প্রশ্নগুলোকে সামনে রেখেই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ঠিক আছে? আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।